আচ্ছা, আজকে আমাদের এক্সেল এর প্রথম ক্লাস হবে। এক্সেল এর ক্লাস আমরা শুরু করব কিভাবে না, প্রথমে আমরা শিখব স্প্রেডশিট কি জিনিস। ধরো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা কিছু কাজ করে এসেছি, এখানে স্প্রেডশিট কি জিনিস, স্প্রেডশিটে আমরা কি করতে পারি, মাইক্রোসফট এক্সেল কে আমরা কেন স্প্রেডশিট বলতে পারি, কিভাবে আমরা এই স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেলে আমরা কাজ করব। তারপরে আমরা শিখব কি ওয়ার্কবুক কি জিনিস, ওয়ার্কশিট কি জিনিস, কিভাবে নতুন ওয়ার্কশিট, ধরো একটা ওয়ার্কবুকের মধ্যে কটা ওয়ার্কশিট থাকতে পারে, মিনিমাম ম্যাক্সিমাম কটা ওয়ার্কশিট হতে পারে। তারপরে আমরা এটাও শিখবো যে কিভাবে আমরা ওয়ার্কশিটকে অ্যাড করব, ডিলিট করব, ধরো ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে হয় সেটা কিভাবে করব, এক্সেলের ফাইল, ধরো তুমি একটা এক্সেলে কিছু ফাইল বা কিছু জিনিস বানালে সেটাকে তুমি কি এক্সটেনশন নামে সেভ করবে, কিভাবে সেভ করবে, পাসওয়ার্ড দিয়ে কিভাবে সেভ করা যায়, এই জিনিসগুলোকে নিয়ে আমরা ক্লাস 1 এ ডিসকাস করব। এটা হচ্ছে এক্সেল এর প্রথম ক্লাস, সুতরাং এই ক্লাসটাকে খুব মনোযোগ দিয়ে করো, কারণ এক্সেল আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এই মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে। ধন্যবাদ। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. ডিয়ার স্টুডেন্ট, আজ থেকে আমরা মাইক্রোসফট অফিসের আরেকটা অংশ শুরু করব, যেটাকে বলা হচ্ছে কি না মাইক্রোসফট এক্সেল। তো আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা ডিসকাস করব এই জিনিসগুলো। তো দেখে নিই কি কি না, এই ক্লাসের মধ্যে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে হোয়াট ইজ আ স্প্রেডশিট, এমএস এক্সেল as a spreadsheet software, what is workbook in Excel, what is worksheet in Excel, what is a cell in Excel, total number of rows present in Excel, options to find out total number of rows present in Excel, how to add, rename, delete worksheet in a workbook, and তারপরে আমরা আলোচনা করব ফাইল এক্সটেনশন নেম অফ এমএস এক্সেল। তো এই জিনিসগুলো আমরা কি করব না, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, আমরা মাইক্রোসফট ওয়ার্ড চলাকালীন আমরা কি দেখেছি না, মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা এডিটর সফটওয়্যার যেখানে আমরা কিছু লেখাপড়া করতে পারি। এবার ধরো আমাকে কিছু ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে, কিছু ফর্মুলা সমেত আমাকে কিছু ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে সফটওয়্যারটার হেল্প লাগে সেই সফটওয়্যার আমরা নাম বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা স্প্রেডশিট বলে এক ধরনের সফটওয়্যার, এক ধরনের স্প্রেডশিট ক্যাটাগরি সফটওয়্যারকে আমরা ব্যবহার করতে পারি, যেখানে আমরা কি করতে পারি না, আমরা যে কোনো ধরনের ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করে সেগুলো করতে পারি। তো মাইক্রোসফট এক্সেল হচ্ছে সেরকম ধরনেরই একটি স্প্রেডশিট সফটওয়্যার। তো মাইক্রোসফট এক্সেল কে আমরা প্রথমে ওপেন করলাম। দেখো, এক্সেল কে ওপেন করতে গেলে আমরা কি করব, আমরা আমাদের এই সার্চ বাটনে আমরা লিখব এক্সেল। তাহলে এবার এক্সেল কে ওপেন করলাম। এবার যেই তুমি এক্সেল ওপেন করবে তখন তোমাকে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক দেওয়া হবে। তাহলে এবার আমরা কি করলাম, দেখো এক্সেলটাকে ওপেন করলাম। এবার এই এক্সেল কে কি না, এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার যেখানে আমরা যে কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারি। ধরো একটা ছোট্ট দুটো নাম্বারকে অ্যাড করব, তাহলে আমি কি করলাম, এরকম ভাবে আমরা কি করলাম, আমরা জাস্ট দেখছি, এগুলো আমি ডিটেইলসে পরে তোমাদের বলবো। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি করলো না 5 আর 7 কে অ্যাড করে আমি 12 পেয়ে গেলাম। তাহলে কি হলো, এরকম একটা ছোট্ট দেখো ক্যালকুলেশন, এরকম ধরনের ছোট থেকে বিভিন্ন ধরনের বড় কমপ্লেক্স ক্যালকুলেশন আমরা এই ধরনের সফটওয়্যার দ্বারা করতে পারি। তো দেখো আজকের দিনে এক্সেল অ্যাজ আ স্প্রেডশিট সফটওয়্যার খুবই পপুলার, কারণ এক্সেলে আমরা খুব সহজে এই জিনিসগুলোকে ব্যবহার করলে করতে পারি। তাহলে আমরা এখানে কি শিখলাম যে স্প্রেডশিট সফটওয়্যার কি এবং এক্সেল অ্যাজ আ স্প্রেডশিট সফটওয়্যার কি করতে পারে। তো আমরা একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখলাম। তো সেরকম ধরনের আরো কিছু বড় বড় ক্যালকুলেশন উইথ ফর্মুলা আমরা ভবিষ্যতে শিখব। নেক্সট আমরা দেখবো, দেখো হোয়াট ইজ ওয়ার্কবুক ইন এক্সেল। দেখো তুমি যখন মাইক্রোসফট এক্সেলটাকে ওপেন করলে, দেখো আমি আরেকবার একটু ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আমি একটু আরেকবার মাইক্রোসফট এক্সেল কে রান করাবো। দেখো তুমি যেই এক্সেলটাকে ওপেন করবে এখানে একটা ওয়ার্কবুক ওপেন করতে দেওয়া। তাহলে ওয়ার্কবুক জিনিসটা কি না, ওয়ার্কবুক হচ্ছে এটা কালেকশন অফ মোর দ্যান ওয়ান ওয়ার্কশিট। ওয়ার্কবুক ইজ আ কালেকশন অফ ওয়ার্কশিট। আমি ওয়ার্ডে একটু লিখে দিচ্ছি, দেখো তোমাকে যেগুলো জিজ্ঞেস করে হোয়াট ইজ ওয়ার্কবুক,
তাহলে আমরা কি বলতে পারি, worksheets. Workbook is a collection of worksheet. তাহলে এটা হচ্ছে কি আমরা ওয়ার্কবুকে বলতে পারি। তাহলে আমরা কি করছি দেখো, যখন আমরা ওখানে ওপেন করলাম তাহলে আমরা কি করলাম না, আমরা প্রথমে একটা ওয়ার্কবুক, যেমন ধরো একটা বই ওপেন করি, বইয়ের ভেতরে কি কভার পেজ থাকে, তার ভেতরে ছোট ছোট পাতা থাকে, তাহলে আমরা পুরো বইটাকে এখানে কি বলতে পারি না একটা ওয়ার্কবুক। এবং এই যে ছোট ছোট পেজ, এক একটা করে পেজ আমরা দেখছি, সেই পেজগুলোকে আমরা কি বলতে পারি না এক একটা ওয়ার্কশিট। মনে রাখবে যখন তুমি এক্সেল কে ওপেন করলে, দেখো এক্সেল যখন ওপেন হলো তাহলে কি আমাকে একটা ওয়ার্কবুক ওপেন করে দেওয়া হলো। একটা ওয়ার্কবুকে আমার কাছে মিনিমাম একটা ওয়ার্কশিট থাকবেই থাকবে। এরপরে দেখো আমি যদি চাই আরো অ্যাড করতে পারি, ধরো প্লাসে ক্লিক করলে তোমার এক এক করে তুমি কি করছো না, তুমি এক একটা করে তুমি এক্সেলে এক একটা করে শীট, মানে ওয়ার্কবুকে তুমি এক একটা করে শীট তুমি অ্যাড করতে থাকলে। এবার দেখো প্রত্যেকটা শীটে কি হয় না, প্রত্যেকটা শীটে এগুলোকে আমরা কি বলে থাকি না, এগুলোকে আমরা একটা সেল বলে থাকি। দেখো এক্সেলে কি হয়, এই যে লেখার জায়গাটা আছে সেই লেখার জায়গাটাকে সম্পূর্ণভাবে রো এন্ড কলমে ভাগ করে দেওয়া হয়। জিনিসটা হচ্ছে দেখো এতগুলো রো রইলো, এতগুলো কলম রইলো। তাহলে এবার আমরা কি করলাম না, প্রত্যেকটা রো কে আমরা এইভাবে আমরা মানে প্রত্যেকটা রো এন্ড কলমকে এইভাবে ভাগ করে আমরা এক একটা সেল তৈরি করি। যেমন এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে A1। আমরা জানবো কি করে, দেখো এখানে একটা ছোট্ট বাটন থাকে যেটাকে বলা হয় নেম বক্স, ছোট্ট টুল বক্স থাকে একটা। এই বক্সে গেলে আমরা এটা, এই বক্সটার নাম হচ্ছে কি না নেম বক্স। এই নেম বক্সে গেলে আমরা কি বুঝতে পারবো আমি কোন সেলে আছি। যেমন ধরো আমি এখানে আছি, আমি কোন সেলে আছি না H8 এ আছি, আমি এখানে আছি, আমি কোন সেলে আছি না E6 এ আছি, আমি কোন সেলে আছি, আমি আছি D11। তাহলে এইভাবে এই যে নেম বক্স আছে, এই নেম বক্সের থেকে আমরা কি করতে পারবো না আমি কোন সেলে আছি সেই সেল নাম্বারটাকে আমি জানতে পারবো। আচ্ছা নেক্সট দেখো আমাদের এখানে কি হয়, যেমন ধরো আমরা এখানে এরকম ভাবে সেলগুলোকে আমরা কি করলাম, আমরা সেলগুলোকে সব আমরা ওয়ার্কশিট গুলোকে অ্যাড করলাম। এবার যদি মনে হয় এই ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে পারি, যেমন ধরো বাই ডিফল্ট আমাকে কি বলছে এই শীটটার ওয়ার্কশিটটার নাম হচ্ছে শীট 1, আমি বললাম যে না এখানে শীট 1 দেবো না, তাহলে আমি কি করব এটার উপরে রাইট ক্লিক করে বলবো রিনেম। এবারে ধরো আমি এখানে বলে দিলাম এক্সপেন্স ডিটেইলস বলে একটা শীটের নাম দেবো। তাহলে দেখো এই শীটটার নাম হয়ে গেল কি না এক্সপেন্স ডিটেইলস। ধরো এই শীটে আমি চলে যাব, আবার এখানে রিনেম করলাম, ধরো আমি এখানে নাম দেবো ইনকাম ডিটেইলস। তাহলে এইভাবে দেখো আমাকে একটা শীটের নাম এক্সেল আমাকে দিয়ে দেবে শীট 1 শীট 2 শীট 3, কিন্তু আমি যদি চাই সেই শীটের নামকে চেঞ্জ করলে করতে পারি। আচ্ছা এবারে দেখো যেরকম আমরা শীট অ্যাড করেছিলাম, আমরা শীটকে ডিলিট করার চেষ্টা করব। আমি দেখো এই শীটগুলোকে আমি এক এক করে ডিলিট করার চেষ্টা করছি। এবার আমি যেই এই শীটটা ডিলিট করতে যাব দেখো আমি একটা এরর পাবো, কি বলছে a workbook must contain at least one visible worksheet। তার মানে কি আমার যখন আমার ওয়ার্কবুকে আমি কোনো একটা ওয়ার্কবুক ওপেন করেছি সেখানে at least একটা ওয়ার্কশিট আমার থাকা উচিত। সুতরাং তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মিনিমাম কটা ওয়ার্কশিট থাকতে পারে একটা ওয়ার্কবুকে, মিনিমাম একটা ওয়ার্কশিট থাকতে পারে। আচ্ছা এর কি কোনো ম্যাক্সিমাম লিমিট আছে? না, এর কোনো ম্যাক্সিমাম লিমিট নেই। তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি তোমার এক্সেলে তুমি অ্যাড করতে পারো, শীট অ্যাড করলে করতে পারো। যেমন ধরো আরো আমার ইচ্ছে হচ্ছে আমি আরো কেউ আমাকে আটকাবে না, আমি আমার নিজের রিকোয়ারমেন্ট আমার নিজের পছন্দ মতো আমি এগুলোকে অ্যাড করলে করতে পারি। তো এবারে দেখো আমরা এক্সেলে, আচ্ছা এবারে নেক্সট পেজ দেখো এরকম ভাবে দেখো অনেকগুলো রো এন্ড কলম রয়ে আছে। তাহলে এবারে ধরো আমি যদি জানতে চাই যে আমার টোটাল কতগুলো রো আছে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এই এক্সেল ওয়ার্কশিটে টোটাল কতগুলো রো আছে, তুমি কি করবে তুমি গুনতে থাকবে। দেখো আমি এখানে কি করছি, এক মিনিট দাঁড়াও, আমি এখানে কি করলাম আমি এখানে স্ক্রল করলাম, দেখো স্ক্রল বারে স্ক্রল করলাম,
এক্সেলটা বন্ধ হয়ে গেল, একটু দাঁড়াও, জাস্ট ওপেন করে নিয়ে একটু এক্সেলটাকে আরেকবার। তো দেখো আমি এখানে ক্লিক করতে থাকলাম, তো মুশকিলটা হলো আমি স্ক্রলের উপরে স্ক্রলই করে যাচ্ছি, তা কতগুলো রো হতে পারে? সেরকম ভাবে আমি স্ক্রল বারকে প্রেস করে রেখে স্ক্রল বারের উপরে আমি স্ক্রলিং এর উপরে স্ক্রলিংই করে গেলাম, কিন্তু কিছু জিনিস আমি আর এখানে পেলাম না। আমি শেষ অবধি এখনো আরো আছে আমার কাছে। সুতরাং এরকম ভাবে কোথায় শেষ এটা তো আমিও জানি না, তাহলে আমি এখানে কতক্ষণ ওয়েট করব? যতক্ষণ না আমি লাস্ট অবধি যাচ্ছি। সুতরাং এত ঝামেলা আমি যাব না। আমি কি করলাম, আমি প্রথম সেলটায় চলে গেলাম, দিয়ে দেখো কন্ট্রোল কি প্রেস করে তুমি এই পেজ, আমাদের কাছে চারটে বাটন থাকে, পেজ আপ, পেজ ডাউন, লেফট, রাইট। তো আমরা কি করলাম, এই পেজ ডাউন বাটনটায় চলে গেলাম। তাহলে আমি আরেকবার দেখি কি করতে হবে। দেখো আমি এখানে চলে এসেছি ফার্স্ট রোতে, এবার এখান থেকে আমাকে যেতে হবে এই শীটের লাস্ট রোতে আমাকে যেতে হবে। তাহলে আমি কি করব, কন্ট্রোল সিটিআরএল বলে যে বাটন থাকে কিবোর্ডে, সেটাকে আমি নেবো, প্রেস করে এক হাতে প্রেস করে আর এক হাতে ডাউন অ্যারো কিটাকে প্রেস করব। দেখো মনে রাখবে এই হচ্ছে ফিগার 10,48,576, 10,48,576। তাহলে এখানে আমি একটু লিখে রাখি, যদি আমাদের কেউ জিজ্ঞেস করে, খুব ইম্পর্টেন্ট এগুলো ইন্টারভিউ তরফ থেকে, মানে ইন্টারভিউতে এই ধরনের কোশ্চেন আমাদের জিজ্ঞেস করলে করতে পারে। তাহলে কি করব, অ্যানসার মানে হাউ মেনি, এরকম একটা কোশ্চেন হতে পারে কি না, হাউ মেনি rows are present in a worksheet in MS Excel। তাহলে আমাদের অ্যানসার কি হওয়া উচিত, অ্যানসার হওয়া উচিত তাহলে এটা 10,48,576। 10,48,576 rows are present in a worksheet in MS Excel। তাহলে MS Excel এ একটা ওয়ার্কশিটে এতগুলো আমাদের কাছে রো থাকে। তাহলে আমরা কিভাবে দেখলাম, আচ্ছা আমি আবার এখান থেকে একদম উপরের রোটায়, তাহলে আবার আমাকে কি কন্ট্রোল প্রেস করে পেজ আপ কিটাতে প্রেস করতে হবে। দেখো আমি প্রথমে চলে গেছি একদম, এবার আমি কি করব, ওখান থেকে শেষ রোটায় যাব। তাহলে কি করব, আবার কন্ট্রোল কি প্রেস করে পেজ ডাউনে ক্লিক করব। দেখো আমি একদম শেষের রোটায় চলে আসলাম, 10,48,576। এই নাম্বারটা মনে রাখবে, ইন্টারভিউতে অনেক সময় আমাদের জিজ্ঞেস করা, এক্সেল এর ইন্টারভিউ দিতে গেলে তোমাকে কেউ জিজ্ঞেস করতে পারে টোটাল নাম্বার অফ রোজ কত আছে, তুমি কিভাবে ক্যালকুলেট করবে। এবারে ধরো এখান থেকে আমি উপরে একদম ফার্স্ট রোতে যাব, তাহলে কন্ট্রোল কিকে প্রেস করে রেখে পেজ আপ। এবারে আমি একদম শেষ কলমটায় যেতে চাই, তাহলে কি করব, কন্ট্রোল কিকে প্রেস করে রেখে রাইট অ্যারো কিটাকে প্রেস করবে। দেখো XFD হচ্ছে আমাদের শেষ কলম। তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি, দেখো what is the last column, last column name in a worksheet of MS Excel। তাহলে কি হবে, XFD অ্যানসার। চলো অ্যানসারটা লিখে দিই এখানে, যাবে কি করে, is the last column
in a worksheet of MS Excel। তাহলে আমরা যাব কি করে আরেকবার দেখে নিই। আমি একদম প্রথম কলামে আছি, এখান থেকে কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল কি ধরে রেখে আমি চলে যাব কোথায়, আমি একদম রাইট অ্যারো কিটাকে প্রেস করব একদম। তাহলে আমাদের লাস্ট কলমের নাম কি না এক্সেল। এবার এখান থেকে আমি কি করব না আমি আবার প্রথম কলমটায় চলে যাব, তাহলে আবার কন্ট্রোল কি প্রেস করে রেখে লেফট অ্যারো কিটাকে প্রেস করব, তাহলে দেখো কলম এ মানে 1 নম্বর কলমে আমরা চলে আসলাম। তো এইভাবে দেখো আমরা একটা এক্সেলে একটা ওয়ার্কশিটকে আমরা নেভিগেট করলে করতে পারি। ওয়ার্কশিটের বিভিন্ন জায়গা ফার্স্ট থেকে লাস্ট, লাস্ট থেকে ফার্স্ট, রো বলো বা কলম বলো, এইভাবে আমরা যেতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা শর্টকাট কি। এখানে আমাদের কি করতে হবে, কন্ট্রোল কি এর সাথে আমাদের লেফট রাইট টপ এন্ড আপ বাটন, এই যে পেজ আপ পেজ ডাউন লেফট রাইট এই যে বাটন গুলো আছে, এই অ্যারো বাটন গুলো আমরা যে কিবোর্ডে পাই, সেই কিবোর্ডে সেই কিগুলোর সাহায্য নিতে হবে এবং সেগুলোকে আমরা সেইভাবে আমরা এক্সেলের বিভিন্ন ওয়ার্কশিট একটা ওয়ার্কশিটের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেলে আমরা যাতায়াত করলে করতে পারি। তাহলে দেখো এইভাবে আমরা কি দেখলাম এখানে এতক্ষণ আমরা জিনিসগুলো যেগুলো কভার করলাম সেগুলো আমরা কি কভার করলাম না, দেখো আমরা প্রথমে দেখলাম কি হোয়াট ইজ স্প্রেডশিট সফটওয়্যার। তাহলে কি হতে পারে না যেখানে কোনো ধরনের ক্যালকুলেশন করানো যেতে পারে, যে কোনো ধরনের অনেক ফর্মুলা দিয়ে সেগুলোকে আমরা স্প্রেডশিট সফটওয়্যার বলে থাকি। তো এমএস এক্সেল কি না, এমএস এক্সেল এক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার। আমরা ওয়ার্কবুক কি দেখলাম এক্সেলে না, এক্সেলে ওয়ার্কবুক দেখলাম কি যখন আমাদের এক্সেল ওপেন করা হয় তখন আমাদের একটা ওয়ার্কবুক ওপেন করে দেওয়া হয়। একটা ওয়ার্কবুকের মধ্যে কি থাকতে পারে না, অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। ওয়ার্কশিট কি না ইন্ডিভিজুয়াল পেজ, যেরকম আমরা শীট 1 শীট 2 দেখেছি, ওগুলো হচ্ছে একটা ওয়ার্কশিট। হোয়াট ইজ সেল, সেল হচ্ছে কি এই যে রো এন্ড কলম দিয়ে যে আমরা লেখার জায়গাগুলোকে ওয়ার্কিং এরিয়াকে যে আমরা ভাগ করছি, প্রত্যেকটা জায়গায় একটা জিনিসকে বলা হয় সেল। টোটাল নাম্বার অফ রোজ এন্ড রোজ প্রেজেন্ট ইন ওয়ার্কশিট কত দেখেছিলাম আমরা, এই যে এই ফিগারটা আমাদের মনে রাখতে হবে 10,48,576। তাই এটাকে যাবো কি করে না, তার জন্য দেখো আমরা এখানে কিছু অপশন এখানে দেখেছি, এই যে অপশনস টু ফাইন্ড, যেমন আমরা কি দেখেছি না কন্ট্রোল ক্লিয়ার হেল্প নিয়ে পেজ আপ পেজ ডাউন রাইট বা লেফট এই ধরনের বাটনগুলোর হেল্প নিতে হবে। এরপর আমরা দেখেছিলাম কি না হাউ টু অ্যাড রিনেম এন্ড ডিলিট আ ওয়ার্কশিট। আমরা যদি চাই আমরা ডিলিট করতে পারি, আমরা নতুন একটা ওয়ার্কশিটকে মানে অ্যাড করতে পারি, নতুন ওয়ার্কশিটকে ডিলিট করতে পারি। যেমন এই যে আমরা অ্যাড করে গেলাম এক একটা, সেগুলোকে চাইলে যদি আমাদের মনে হয় যে না আমরা বেশি করে ফেলেছি সেগুলোকে ডিলিট করলে করতে পারি। কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা ওয়ার্কবুকে অ্যাটলিস্ট একটা করে আমার জন্য এক্সেল ওয়ার্কশিট থাকে। সেই একটা এক্সেল ওয়ার্কশিট না থাকলে কিন্তু আমাদের ওয়ার্কবুক আমাদের এক্সেল আমাদের কি করবে না আমাদেরকে এরর দেবে। যেমন এটাকে যদি আমি ডিলিট করতে যাই তখনই দেখো আমি এখানে একটা এরর পাবো। এবার আমরা কি করতে পারছিলাম না, এখানে তো রিনেম করতে পারছিলাম, যেমন রাইট ক্লিকে গিয়ে আমরা এখানে রিনেম অপশনে যাব। ধরো আমি এখানে লিখলাম মান্থলি এক্সপেন্ডিচার, এরকম ভাবে ধরো আমি একটা শীটের নাম দিলাম। তো এইভাবে আমরা কি করতে পারি না আমরা ওয়ার্কশিটের নাম দিতে পারি। তো এই গেল কি, এইটা গেল কি আমাদের কাছে একদম বেসিক্স এক্সেল কি জিনিস এবং একটা বেসিক্স এর মধ্যে এক্সেল একটা ইন্ট্রোডাকশন আমরা দেখলাম। তো এবার আজকে দেখো এখানে আমরা কিছু ক্যালকুলেশন, যেমন এক্সেলে কি করা হয়, যেমন ধরো আমি কিছু নাম্বার লিখছি এক্সেলে। একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এক্সেলে যে নাম্বারগুলো আমরা লিখি সেই নাম্বারগুলো হচ্ছে সবাই রাইট অ্যালাইন্ড হয়ে যায়। যেমন ধরো আমি এখানে কি করছি, ধরো এগুলোকে আমি একটু ডিলিট করে দিলাম, আবার লিখবো। ধরো আমি এখানে কি করলাম না আমি লিখলাম 2, দেখো যেই লেখা শুরু হচ্ছে বাঁ দিক থেকে কিন্তু যেই এন্টার মারছি সেটা ডান দিকে চলে যাচ্ছে। আবার সব দেখো যত নাম্বার তুমি লিখবে সবগুলো কিন্তু রাইট অ্যালাইন্ড হয়ে থাকে ডান দিকে। তো একটা জিনিস মনে রাখতে হবে, ইন এক্সেল যত নাম্বার তুমি লিখবে সেগুলো বাই ডিফল্ট ডান দিকে থাকে। এবার ধরো আমি এখানে কিছু ক্যারেক্টার লিখছি, যেমন এ লিখলাম, বি লিখলাম, ডি লিখলাম, এগুলো লিখলাম। তাহলে এগুলো আমার কাছে কি না দেখো সবকিছু লেফট অ্যালাইন্ড হয়ে যাচ্ছে কি বাঁ দিকে। সুতরাং all the characters are left aligned and all the numbers are right aligned। যতগুলো তুমি যা যা ক্যারেক্টার লিখবে সেগুলো সব লেফট অ্যালাইন্ড হবে
যেগুলো তুমি নাম্বার লিখবে সেগুলো সব রাইট অ্যালাইন হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি না এক্সেলে আমরা নাম্বার এবং ক্যারেক্টারকে লিখতে পারি। এক্সেলে দেখো আমরা বেসিক কি করব না আমরা কিছু আজকে কিছু ছোট্ট ছোট্ট কিছু ক্যালকুলেশন দেখব। যেমন ধরো আমি নাম্বার লিখলাম কিছু, এবার এই নাম্বারগুলোকে আমাকে কি করতে হবে না আমাকে অ্যাড করতে হবে। তাহলে নাম্বারগুলোকে অ্যাড করতে গেলে আমরা কি করতে পারি না এই নাম্বারগুলোকে যখন অ্যাড করব তখন ধরো আমরা বিভিন্ন ফর্মুলা মনে রাখতে হবে। দেখো এক্সেলে তুমি যখন কোনো কিছু ফর্মুলা লিখবে সবথেকে প্রথমে একটা ইকুয়াল টু সাইন দিতে হয়, কারণ এক্সেলে ইকুয়াল টু সাইন ছাড়া কোনো ফর্মুলা লেখা যায় না। এরপর আমরা কি করব ধরো আমাদের এই সব নাম্বারগুলোকে অ্যাড করতে হবে। তাহলে আমি 8 কে ক্লিক করলাম, দেখো 8টা আছে কোথায় না A1 সেলে আছে, তাহলে এখানে 8 আসবে না, এখানে 8 যে সেলে আছে সেই সেল নাম্বারটা চলে আসবে। তারপরে প্লাস সাইন তুমি দিলে, আবার তুমি 7 এ ক্লিক করলে, আবার তুমি প্লাস সাইন দিলে, আবার তুমি 5 এ ক্লিক করলে, আবার তুমি প্লাস সাইন দিলে, 3 তে ক্লিক করলে, আবার প্লাস সাইন দিলে, 2 তে ক্লিক করলে, আবার প্লাস সাইন দিলে, 4 এ ক্লিক করলে, আবার প্লাস সাইন দিলে, 6 এ ক্লিক করলে। এইভাবে তুমি কি করছো না তুমি প্রত্যেকটা নাম্বারকে তুমি এইভাবে সিলেক্ট করছো। প্রথমে আমি প্রত্যেকটা নাম্বারকে এইভাবে সিলেক্ট করে নিই একটু, নিয়ে সবার শেষে গিয়ে কি করবো না আমি একটা এন্টার দেবো। তাহলে দেখো ও আমাকে বলে দিল কি এই যে নাম্বারগুলো আমি এন্টার করেছি সেগুলো টোটাল হচ্ছে কি 70। আচ্ছা তাহলে এই 70টা এলো কোথা থেকে, আমি একটা ফর্মুলা লিখেছি, তাহলে যদি 70 এ ক্লিক করি তাহলে দেখো সেই ফর্মুলাটা আমাদের দেখা যাবে। কোথায় দেখা যাবে, এটা হচ্ছে ফর্মুলা বার বলা হয় এটাকে। এই ফর্মুলা বারে দেখো তুমি যে ফর্মুলাটা লিখেছো পুরো জিনিসটা সেখানে তোমার চলে আসবে। A1 plus A2 plus A3 plus A4 plus A5 plus A6 plus A7 plus A8 plus A9 A10 A11 A12 A13। তো এটা গেল আমাদের একদম প্রাইমারি লেভেলের প্রিলিমিনারি লেভেলের অ্যাডিশন, যেটা আমরা এক্সেলে ধরো আমাকে কিছু নাম্বার দেওয়া হলো সেই নাম্বারগুলোকে আমাকে অ্যাড করতে বলা, তাহলে আমি এই নাম্বারগুলো এইভাবে অ্যাড করে দিতে পারি। আচ্ছা ধরো আমাকে এই নাম্বারগুলো এরকম কি হলো আমি তো একটা কলমে লিখলাম, ধরো নাম্বারগুলো আমাকে এইভাবে দেওয়া হয়েছে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে বলে রাখি, ধরো এই নাম্বারগুলো তুমি অ্যাডিশন আরেকবার একটু আমি করছি, ইকুয়াল টু 12 5 প্লাস 4 হয়ে গেল। এবারে ধরো তুমি এখানে কিছু চেঞ্জ করছো, ধরো 5 এর জায়গায় 10 করে দিয়েছো, তো তুমি ফর্মুলার দিকে খেয়াল 25 এর দিকে খেয়াল রাখবে তোমরা, দেখো ওখানেও 30 হয়ে গেছে, আমি এখানে 5 বাড়িয়ে দিলাম। সুতরাং আমাকে আর নতুন করে ফর্মুলা লিখতে হবে না, তুমি একবার ফর্মুলাটাকে লিখে নিয়েছো, এবার তুমি সেই ফর্মুলা থেকে মানে এরপরে তুমি তার নাম্বারগুলোকে চেঞ্জ করো, কোনো ব্যাপার না, তোমার যে নাম টোটাল ছিল সেটাও নিজে থেকে আপডেট হয়ে যাবে, তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না। যেমন ধরো 4 আমি এখানে 14 করে দিচ্ছি, দেখো এখানে 40 হয়ে গেল। তো এইভাবে আমরা এক্সেলে কি করব না একবারই ফর্মুলাটাকে লিখব। এবার তারপরে যে যে জিনিসগুলো আমরা মানে লিখেছি, যে নাম্বারগুলো মানে যে নাম্বারগুলোকে আমরা অ্যাড করেছি সেই নাম্বারগুলোকে তুমি যদি চেঞ্জ করো, নাম্বারগুলোকে যদি চেঞ্জ করো কোনো ব্যাপার না, তোমার ফর্মুলা তো দেখবে সঙ্গে সঙ্গে মানে তোমার যে টোটাল সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, তোমাকে আর নতুন করে কোনো ফর্মুলা লিখতে হবে না। নেক্সট দেখো এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমরা কি করছি না আমরা কলম ওয়াইজ লিখলাম, এগুলো আমি ডিলিট করে দেবো। ধরো আমাকে এরকম কিছু নাম্বার দেওয়া হয়েছে, ধরো আমাকে এই রো ওয়াইজ এই নাম্বারগুলো দিয়ে দেওয়া হলো, আমাকে বলা হলো তোমাকে অ্যাডিশন করতে হবে, তো আমি কি করতে পারি আমি সেগুলোকেও অ্যাডিশন করতে পারি। ধরো আমি এখানে তার রেজাল্টটা বার করবো, তাহলে কি করলাম এখানে আমি কি লিখবো ওই একই জিনিস লিখবো, সেলগুলো এক একটা করে সেল সিলেক্ট করবো আর প্লাস সাইন দিয়ে আমি এগিয়ে যাব। দেখো 624, ঠিক আছে। তো এইভাবে আমরা চাই আমরা কলম ওয়াইজও কোনো কিছু অ্যাড করলে করতে পারি, আবার রো ওয়াইজও কোনো কিছু ইনফরমেশনকে অ্যাড করলে করতে পারি। তো এইভাবে আমরা কি দেখলাম না অ্যাডিশন। এবার ধরো এরকম তো পরিস্থিতি হতে পারে, ধরো আমার কাছে এতগুলো নাম্বার আছে, এই ধরো আমার কাছে এতগুলো নাম্বার আছে, আমি চাইছি যে এখান থেকে ধরো 6 8 আর 5 এই তিনটে নাম্বারকে খালি অ্যাড করব। আচ্ছা নট নেসেসারি কি তোমাকে এখানেই অ্যাড করতে হবে, তুমি এখানেও অ্যাড করতে পারো। ধরো ইকুয়াল টু তুমি কি বললে এটাকে সিলেক্ট করলে প্লাস
এটাকে সিলেক্ট করলে দেখো 8 কে সিলেক্ট করলে প্লাস তুমি 5 কে সিলেক্ট করলে, এইভাবেও আমরা অ্যাডিশন গুলো করতে পারি। সেরকম ভাবে ধরো আমাকে এখানে আমি যে এগুলো তো রো, ধরো আমি যে কলম ওয়াইজ দেখলাম, সেরকম ভাবে যদি আমাকে এগুলো রোতে হিসেবে দিয়ে দেওয়া হয় এইভাবে। এবার আমি চাইছি যে ধরো 86, 6 আর 4 কে অ্যাড করব, তাহলে কি করি, ইকুয়াল টু 4 প্লাস 6 প্লাস 86 অ্যাড করে দিলাম, আমার কাছে 96 আমার টোটাল চলে আসে। তো এইরকম ভাবে আমরা কিছু সিলেক্টেড নাম্বারকেও যদি চাই আমরা অ্যাড করলে করতে পারি। এরকম নট নেসেসারি কি তোমাকে সব কটা নাম্বারকে প্যারালাল সিরিয়ালি দেখে সব কটা নাম্বারকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, তার কোনো মানে নেই। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো আমাকে ধরো একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে আমাকে বলা হলো যে তুমি এই নাম্বার কিছু সিলেক্টেড নাম্বারের সাম করো, সেগুলোও আমরা কিন্তু করতে পারি মাইক্রোসফট এক্সেল এর দ্বারা। এটা গেল একটা ছোট্ট লেভেলের অ্যাডিশন। সেরকমই দেখো, ধরো আমরা দুটো নাম্বার নিলাম, ধরো 60 আর 2, এবার আমি একে অ্যাড করব। তাহলে আমরা একটা প্রসেস দেখলাম কিভাবে অ্যাড হয়, না ওই সেলগুলোকে সিলেক্ট করে। এছাড়াও দেখো আরো কিছু প্রসেস আছে, যেমন আমরা এরকম ধরনের জিনিস লিখতে পারি, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, দিয়ে আমরা কি করছি দেখো, আমরা এই নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলাম, দিয়ে আমরা এই ব্র্যাকেটটাকে ক্লোজ করব, এন্টার মারবো, দেখো আমাকে 62 দিয়ে দেবে। এইভাবেও আমরা যদি চাই আমরা অ্যাড করলে করতে পারি। তাহলে এই সামটা কি, না সামটা হচ্ছে একটা ফাংশন। ফাংশন বলতে কি বোঝায়, না যেখানে আমাকে এই অ্যাডিশন করার কিছু ইনস্ট্রাকশন আমি এই ফাংশনে দিয়ে থাকি, অ্যাডিশন করার কিছু ইনস্ট্রাকশন আমি এই ফাংশনে দিয়ে থাকি, এবং সেই ইনস্ট্রাকশন গুলোকে আমি আলাদাভাবে না লিখে ওই ফাংশনটাকে আমি ডেকে নিলাম। তার মানে হচ্ছে কি, ওর ভেতরে যে জিনিস ইনস্ট্রাকশন গুলো দেওয়া হলো সেই ইনস্ট্রাকশন গুলো এক্সেল এক্সিকিউট করে দেবো। যেমন আমি এখানে কি বললাম, ইকুয়াল টু, মনে রাখতে হবে দেখো যে কোনো ফর্মুলা, যে কোনো ফাংশন লেখার আগে আমাকে ইকুয়াল টু কথাটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করবে, তুমি এই নাম্বারগুলোকে সিলেক্ট করে নেবে, দিয়ে কি করবে, এটাকে ক্লোজ করে দাও, দিয়ে এন্টার মেরে দাও, দেখো তোমার কাছে 62 চলে আসলো। এবার এই জিনিসটাই আমরা চাইছি যে রো ওয়াইজ যদি করা যায়, সেটাও আমরা দেখব। একই জিনিস, সাম ইকুয়াল টু দিয়ে তুমি ইকুয়াল টু সাম লিখলে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে, নাম্বারগুলোকে সিলেক্ট করে নিলে, ক্লোজ করো, এন্টার মারো, দেখো 88 চলে এসেছে। তো এইভাবে আমরা যদি চাই, আমরা এটা হচ্ছে আরেকটা ওয়ে, আরেকটা প্রসেস, যেখানে আমরা সামকে মানে যোগ করলে করতে পারি। ওখানে যেন আমরা ম্যানুয়ালি ইকুয়াল টু প্রত্যেকটা দিয়ে এত ঝামেলা আমরা করব না, আমরা লিখবো ইকুয়াল টু সাম, যে নাম্বারগুলোকে আমরা সাম করব সেগুলোকে সিলেক্ট করে নেব, নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার মারবো, আমার সঙ্গে সঙ্গে জিনিসটা চলে আসবে। দেখো এখানেও করতে পারি, আর আমি এখানেও করতে পারি। এটা গেল আমাদের কাছে প্রসেস নাম্বার 2, কিভাবে আমরা সামকে অ্যাড করতে, মানে কিছু নাম্বারকে কিভাবে আমরা সাম করতে পারি। আর কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, আমরা আরো কিছু ওয়ে দেখবো। যেমন দেখো, ধরো আমি আরো কিছু নাম্বার লিখছি, আচ্ছা তার আগে একটা জিনিস দেখে নিই। যেমন ধরো আমাকে 6, 7, 8 আর 3, 4, 2 যোগ করতে হবে, সব নাম্বার নয় কিন্তু, 6, 7, 8 এবং 3, 4, 2 এই লিস্ট থেকে। তাহলে কি করব, ইকুয়াল টু সাম, 6, 7, 8 কে তুমি সিলেক্ট করলে, এবারে তুমি কি করবে, এই কন্ট্রোল কিটাকে প্রেস করে বাকিগুলোকে সিলেক্ট করে নেবে, দিয়ে তুমি এটাকে ক্লোজ করো। দেখো এইভাবেও কিন্তু আমরা, ধরো 1 মিনিট, এটাকে আরেকবার লিখতে হবে, এটাকে সিলেক্ট করে নেবো আগে, কন্ট্রোল কিটাকে প্রেস করে 6, 7, 8 কে সিলেক্ট করে নিলাম, তারপরে 3, 4, 2 কে, কন্ট্রোল কি কিন্তু আমরা ছাড়বো না, কন্ট্রোল কি ধরে রাখবো, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, দিয়ে এন্টার মারলাম, দেখো 30 এসে গেল। আমি প্রসেসটা আরেকবার রিপিট করছি। তাহলে আমাদের কি করতে হবে, আমরা ইকুয়াল টু লিখবো, তারপরে লিখবো সাম, তারপরে যে নাম্বার, কন্ট্রোল কি প্রেস করব, ধরো এখানে আমাদের উদ্দেশ্য কি 6, 7, 8 আর 3, 4, 2 কে অ্যাড করা। তাহলে আমরা 6, 7, 8 কে আগে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল কিটাকে আমি ছাড়বো না, কন্ট্রোল কি ধরে রাখবো, তারপরে আমি 3, 4, 2 কে সিলেক্ট করব, দিয়ে এবার আমি কন্ট্রোল কি ছেড়ে দিয়ে আমি ব্র্যাকেটটাকে, যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছিলাম সেই ব্র্যাকেটটাকে ক্লোজ করব, করে এন্টার মারব, দেখো আমার টোটাল চলে আসবে 30।
তুমি যদি আলাদা করে এখানে অ্যাড করো, দেখো রেজাল্ট 30 আছে। 6 7 8 3, দাঁড়াও 1 মিনিট, 3 4 2। এবার এগুলোকে আমরা একটু অ্যাড করে নিই, ইকুয়াল টু সাম, দাঁড়াও ফর্মুলাটা কিছু ভুল হয়েছে, আর একবার লিখে নেবো আমরা। দেখো এখানেও কিন্তু 30 এসে গেল। তো এটা হয়ে গেল আরেকটা ওয়ে। ধরো কোনো সিলেক্টেড নাম্বারকে, ধরো আমার একটা লিস্ট দেওয়া আছে, সেখান থেকে আমি বলা হলো যে কিছু কিছু সিলেক্টেড নাম্বারকে তোমাকে সাম করতে হবে, তখন তুমি এই প্রসেসে কাজ করলে করতে পারো। তো এইভাবে দেখো সাম ফাংশনকে আমি দুটো ভাবে দেখলাম আমরা। একটা হচ্ছে সমস্ত লিস্টের ধরো সমস্ত নাম্বারকেও অ্যাড করা যায়, এবং লিস্টের কোনো সিলেক্টেড নাম্বার যদি চাই সেটাকেও আমরা যদি চাই সেটাকে অ্যাড করলে করতে পারি। আচ্ছা, তো এটা গেল প্রসেস নাম্বার 2, কিভাবে আমরা সাম করতে পারি। আর একটি সুন্দর অপশন আছে, কি করব, ধরো আমরা কিছু নাম্বার লিখলাম, ঠিক আছে, এই নাম্বারগুলোকে সাম করব। দেখো এখানে একটা সুন্দর জিনিস আমরা ইউজ করতে পারি। 1 মিনিট, এটাকে একটু ডিলিট করে দিই, দিয়ে আমি বলছি। দেখো 81 আসলো। এখানে আমরা কি করলাম, আমরা একটা শর্টকাট প্রসেস ইউজ করলাম। কিরকম প্রসেস, তুমি ধরো এই নাম্বারগুলো আছে লেখা, ঠিক এই নাম্বারগুলো যেখানে শেষ হচ্ছে তার তলায় চলে যাবে, যে বলবে কি অল্ট কি থাকে, কিবোর্ডে যে অল্ট কি আছে সেটাকে এক হাতে প্রেস করবে, দিয়ে এই যে দেখবে প্লাস আর ইকুয়াল টু লেখা যে কিটা আছে সেখানে সেই কিটাকে তুমি দুবার প্রেস করবে। তাহলে দেখো ওর সঙ্গে সঙ্গে তোমাকে কি করবে, এই নাম্বারগুলোকে অ্যাড করে তার রেজাল্টটা দিয়ে দেবে। এটা হচ্ছে একটা শর্টকাট প্রসেস টু ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। সাম অফ দ্য গিভেন নাম্বারস এর যদি আমাকে বার করতে হয়, মানে টোটাল অ্যাডিশন, তখন আমরা এই প্রসেসটা, আমি আরেকবার বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। সমস্ত নাম্বারকে লেখার পরে একদম শেষে যেখানে তুমি নাম্বারটা শেষ করছো তার ঠিক পরে চলে যাবে, দিয়ে অল্ট কিটাকে প্রেস করবে, ছাড়বে না, দিয়ে এই যে প্লাস ইকুয়াল টু আছে ওই কিটাকে তুমি দুবার প্রেস করবে। তাহলে দেখো কি হচ্ছে না, আলটিমেটলি যে সাম ফাংশন আমরা লিখেছিলাম সেইটাকেই এক্সেল এখানে নিজে থেকে লিখে দিচ্ছে। তো এইভাবেও আমরা যদি চাই আমরা অ্যাডিশন করলে করতে পারি। তো এটা হচ্ছে অ্যানাদার প্রসেস টু ফাইন্ড দ্য সাম অফ দ্য গিভেন নাম্বার। তো এই নাম্বারকে ধরো কলম ওয়াইজ দেওয়া হয়েছে, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। ধরো কিছু নাম্বার লিখে দিলাম, এবার সেগুলোকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখা যাক করা যায় কিনা। এখানে গেলাম, দিয়ে অল্ট প্লাস প্লাস বলে দিলাম। তো দেখো রোতেও যদি এরকম ভাবে থাকে জিনিসগুলোকে আমরা ব্যবহার করলে, এইভাবেও আমরা অল্ট প্লাস প্লাস দিয়ে কাজ করলে করতে পারি। তো এটা হচ্ছে আনাদার আরেকটা শর্টকাট প্রসেস যে নাম্বারের অ্যাডিশন করার। ঠিক আছে, তো আমরা 3 নম্বর প্রসেস দেখে ফেললাম। এরপরে দেখো আরেকটা প্রসেস আছে, সেটা কি না, ধরো আমি এখানে কিছু নাম্বার লিখে দিলাম, এবার এগুলোকে অ্যাড করব। তো এখানে দেখো খুব সুন্দর বাটন থাকে, অটো সাম বলে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবে। দেখো যেই বাটনে তুমি ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখো তোমার কাছে এরকম ধরনের একটা সামের ফর্মুলাটা, মানে সাম করার ফর্মুলা লিখে দিল এক্সেল তোমার হয়ে, এন্টার মারো, দেখো তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাহলে এইভাবেও আমরা যদি চাই আমরা কিন্তু নাম্বারের অ্যাডিশন করলে করতে পারি। তাহলে আরেকবার দেখে নিই প্রসেসটা কি হচ্ছে। প্রসেসটা যেখানে আমার নাম্বারগুলো লেখা শেষ হচ্ছে ঠিক তারপরের সেলে চলে যাব, দিয়ে অটো সামে ক্লিক করব। দেখো এখানে সাম ফাংশনের ফর্মুলাটাও নিজে থেকে লিখে দেবে, এন্টার মারো, দেখো বাকি জিনিসগুলো চলে আসবে। ঠিক আছে, তো এবারে একটা জিনিস দেখো, এখানে ধরো তুমি গেলে, এবার লক্ষ্য রাখো এখানেও কিন্তু ও কিন্তু পুরো এই লিস্টটাকে পুরো ধরছে, মানে এখানে যদি আমি কিছু লিখিনি কিন্তু ও পুরো লিস্টটাকেও ধরে নেবে। সুতরাং এখানে কিন্তু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে যেখানে তোমার মানে যদি তুমি লেখনি মানে বাই ডিফল্ট এটা 0 হয়, এখানে আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের নরমালি যেটা করা উচিত সেটা হলো যে যেখানে আমি নাম্বার লেখাটা শেষ করছি ঠিক তার পরের সেলে চলে যাও, গিয়ে আমি অটো সাম বাটনে ক্লিক করব।
দিয়ে তাহলে দেখবে ফর্মুলাটা লেখা হয়ে গেল। তার মানে এখানেও কি চাইছে, A1 থেকে A8 এর মধ্যে যে নাম্বারগুলো আছে, A1 থেকে A8 সেলের মধ্যে যে নাম্বারগুলো আছে সবকটা নাম্বারেরও সাম করবে। এন্টার প্রেস করো, দেখো ও নিজে থেকে সাম করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা অপশন মানে অ্যাডিশন করার। এরপরে ধরো এই নাম্বারগুলোকে আমরা চেষ্টা করছি কি না, আমরা একটু রো ওয়াইজ লেখার চেষ্টা করছি। তাহলে আমরা কি করব না, আমরা এখানে সাম করব। সেম জিনিস তুমি এখানে গেলে তুমি অটো সাম বাটনে ক্লিক করো, দেখো ও কিন্তু ওর মতন ঠিক রেঞ্জ ধরে নেবে। সাম করবে কোথায় না, A1 থেকে কোলন J1 অবধি, মানে A1 থেকে J1 অবধি যে সেলগুলোর যে ভ্যালুগুলো আছে সেগুলোকেও সাম করে দেবে। তো এইভাবে দেখো আমরা যদি চাই রোতেও যদি আমাদের ডেটা থাকে কোনো ব্যাপার না, আমরা সেগুলোকেও সাম করলে করতে পারি। তাহলে এটা আরেকটা প্রসেস দেখলাম। তাহলে দেখো আমরা সাম করার অনেকগুলো প্রসেস আজকে দেখে ফেললাম। প্রথম প্রসেস আরেকটু রিক্যাপ করে নিই। প্রথম প্রসেস কি না, ধরো আমাকে এইগুলো নাম্বারগুলো দেওয়া হয়েছে। সবথেকে সহজ এবং প্রসেস হচ্ছে মানে একদম প্রিলিমিনারি লেভেলের হচ্ছে কি, আমরা এইভাবে সিলেক্ট করব। দিয়ে অ্যাড করে দিলাম। এবার এই নাম্বারগুলোকে আমরা যদি চাই আমরা রো ওয়াইজও লিখতে পারি, ঠিক আছে। এটা গেল 1 নম্বর প্রসেস। 2 নম্বর প্রসেস কি, আমরা ইকুয়াল টু লিখে লিখবো সাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, দিয়ে আমি নাম্বারগুলোকে সব সিলেক্ট করে নেব, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এইভাবেও আমরা করতে পারি। এটা হচ্ছে প্রসেস নাম্বার 2। এখানে আমরা একটা সাম ফাংশনের হেল্প নিলাম। আবার বলছি ফাংশন কি, ফাংশন ইজ আ কালেকশন অফ সাম রেডিমেড ইনস্ট্রাকশন। সেখানে কিছু কিছু ইনস্ট্রাকশন সাম করার ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে, সুতরাং সেই ইনস্ট্রাকশন গুলোকে আমরা সাম ফাংশনের থ্রু দিয়ে কল করে নিলাম। তাহলে ধরো এখানে আবার আমরা কি দিলাম, সেরকম ধরনের কিছু নাম্বার এখানে লিখলাম। সেই নাম্বারগুলোকে এবার আমরা ধরো রোতে লিখেছি, এগুলোকে অ্যাড করব। তাহলে এখানেও কি করতে পারি, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করে নেব, নিয়ে অ্যাড করে দেব। এটা গেল প্রসেস নাম্বার 2। প্রসেস নাম্বার 3 কি বলে, আচ্ছা আমরা এখানে আরেকটা কি দেখলাম, যদি আমরা সিলেক্টেড নাম্বারকে করতে চাই সেটাও সম্ভব। যেমন ধরো আমি চাইছি এখানে আমি সাম করব কার, ধরো 6 7 আর 3 4 3। তাহলে আমরা কি করলাম, আমরা কন্ট্রোল কিটাকে প্রেস করে রেখে 6 আর 7 কে প্রথমে সিলেক্ট করে নেব, তারপরে মাউসটাকে নিয়ে চলে যাব কোথায়, 4 নম্বর এই যেখানে 4 লেখা আছে যে সেলে, এবার এখান থেকে 4 আর 3 কে সিলেক্ট করে নেব। এবার কন্ট্রোল কিটাকে ছেড়ে দেবো, দিয়ে ব্র্যাকেটটাকে বন্ধ করব, দিয়ে এন্টার করে দেবো। দেখো রেজাল্ট তোমার চলে আসলো 20। তাহলে এইভাবে আমরা যদি চাই সিলেক্টেড নাম্বারেরও আমরা সাম করলে করতে পারি। এটা গেল একটা প্রসেস। আর একটা প্রসেস কি, ধরো আরো কিছু লিখছি, এগুলো সব সাম করব। তাহলে কি করব, অল্ট কি কে প্রেস করে রেখে প্লাস ইকুয়াল টু যে লেখার কিটা আছে ওটাকে দুবার প্রেস করবে। তাহলে দেখো এখানেও তোমার জিনিসটা চলে আসবে, 41 চলে আসলো। এগুলোকে যদি চাই আমরা এইভাবেও নিতে পারি। তাহলে কি করব, এখানেও দিলাম অল্ট প্লাস প্লাস দুবার, তাহলে 103 চলে আসলো। ঠিক আছে। তো এইভাবে দেখো আমাদের এখানে আছে। ধরো এটাকে যদি আমি ডিলিট করে দিয়ে আরেকটা ভাবে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো তাহলে কি করলাম, অল্ট প্লাস প্লাস, তাহলে দেখো আমার এখানে চলে আসলো। তাহলে কি করলাম, যেই অল্ট প্লাস প্লাস প্রেস করলাম, কিছুই না, ও একটা ফর্মুলা লিখে দিলাম, সাম A1 কোলন G1, মানে A1 থেকে G1 এর সেলের মধ্যে যত ভ্যালু আছে সেগুলোকে নিয়ে ও সাম করে দেবে। তাহলে এটা গেল আরেকটা প্রসেস। আচ্ছা, এরপরে আরেকটি প্রসেস দেখলাম। এই প্রসেসে আমরা কি করছি না, আমরা ধরো এখানে নাম্বার লিখে দিলাম, সেগুলোকে আমরা এবারে কি করব, অ্যাড করব। তাহলে আমরা এখানে গেলাম, এবার অটো সামে ক্লিক করলাম, দিয়ে আবার দেখো এন্টার মারলাম, দেখো 55 চলে আসলো।
তো এইভাবে আমরা কি করলাম অটো সামের দ্বারা আমরা কি করতে পারি, যেরকম আমরা কলম ওয়াইজ করলাম সেরকম চাইলে আমাদের রো ওয়াইজও আমরা করতে পারি। কি করব, দাঁড়াও কিছু নাম্বারগুলো লিখে দিই একটু। দেখো 124 চলে আসছে। তো এইভাবে আমরা যদি চাই, আমরা যেমন ধরো এই 124 কি কি জানা হচ্ছে না, A1 থেকে H1 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সবগুলোকে মিলালে দেখবে ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখো এটা 124ই আসবে, তো এখানে 124 চলে আসবে। তাহলে এতগুলো আমরা ওয়ে দেখলাম কি না অ্যাডিশনের জন্য। সেরকম যেরকম দেখো আমরা অ্যাডিশন করলাম সেরকম ধরনের আমরা কি করব না আমরা সাবট্রাক্ট করব। ধরো কি করব, ধরো 6 - 3 ইকুয়াল টু 6 কে সিলেক্ট করবে -3 করে দেবে, দেখো 3 হয়ে গেল। কিন্তু এই যে সাবট্রাকশন করছি আমরা, এটা হচ্ছে এটা একটাই প্রসেসে সাবট্রাকশন হচ্ছে, এর কিন্তু আলাদা কোনো, যেমন অ্যাডিশনের বা সামের সময় আমরা দেখলাম অনেকগুলো আমাদের কাছে প্রসেস থাকে, কিন্তু সাবট্রাকশনের ক্ষেত্রে আমার কিন্তু একটাই প্রসেস হয়। যেটা ধরো তুমি কলম ওয়াইজ করলে সেটাকে তুমি রো ওয়াইজও করতে পারো। ধরুন 6 - 4 2 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি দেখলাম না কিভাবে সাবট্রাক্ট করে। নেক্সট আমরা দেখবো, দেখো মাল্টিপ্লাই করব, গুণ করব, প্রোডাক্ট বার করব। যেমন ধরো আমি বলছি কি 5 আর 6, তাহলে আমরা কি করছি 6 * 5 করে দিলাম, 30 হয়ে গেল। এটা একটা প্রসেস। যেমন রো ওয়াইজও আমি ধরো এখানে লিখলাম, এগুলোকে আমি মাল্টিপ্লাই করে দেবো, 6 * 2 করে দিলাম, তাহলে দেখো এখানেও হয়ে গেল 12। এবারে এই যে মাল্টিপ্লাইটা আমরা করলাম এটা তো আমরা ম্যানুয়ালি করে দিলাম, যেটা আমি সিলেক্ট করে করে। এর জন্য আবার একটা দেখো, যেমন আমরা যোগ করার জন্য কি ইউজ করেছিলাম সাম ফাংশন, সেরকম মাল্টিপ্লাই করার জন্য আমাদের কাছে একটা সুন্দর ফাংশন থাকে, নাম কি না প্রোডাক্ট। দেখো আমরা এখানে 30 পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা কি করলাম না আমরা প্রোডাক্ট ফাংশন, যেমন সাম ফাংশনের দ্বারা যোগ করতে পারি সেরকম প্রোডাক্ট ফাংশনের দ্বারা আমরা গুণ করতে পারলাম। ধরো এই নাম্বারগুলোকে এবার আমরা কি করছি এখানে লিখছি। যেমন ধরো আমি কি করলাম, আমি এখানে লিখছি প্রোডাক্ট $35 হয়ে গেল। তো এইভাবে আমরা সামের মতন আমরা প্রোডাক্ট ফাংশনকেও ব্যবহার করলে করতে পারি। আচ্ছা ধরো আরেকটু নাম্বার লিখে দিলাম এখানে, এখানেও ধরো আমি কিছু আর ফাংশন নাম্বার লিখে দিলাম। এবার আমি চাইছি যে এই 6 আর 5 এই দুটো আর এই দুটোকে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা যেরকম ওখানে সিলেক্টেড করেছিলাম এখানেও করতে পারি। 6 আর 5 কে তুমি কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে নিলে, আবার ওদিকে ধরো 7 আর 7 কে তুমি কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করে নিলে, দিয়ে বন্ধ করে দাও, দিয়ে দেখো তোমার কাছে রেজাল্টটা এইটা চলে আসবে। সেরকমই তুমি যদি চাও রোতেও রাখতে পারো। ধরো তুমি এই 5 আর 7 আর এদিকে 8 এই তিনটে নাম্বারে তুমি মাল্টিপ্লাই করবে। তাহলে আমরা কি লিখলাম প্রোডাক্ট, কন্ট্রোল কিটাকে প্রেস করব, প্রথমে 5 আর 7 কে সিলেক্ট করব, তারপরে 8 কে সিলেক্ট করব। কন্ট্রোল কি ছাড়বো না কিন্তু, কন্ট্রোল কি ধরে রাখবো, দিয়ে এবার আমি কন্ট্রোল কিটাকে ছেড়ে দিয়ে ব্র্যাকেটটাকে বন্ধ করলাম। দেখো আমাকে মাল্টিপ্লাই রেজাল্ট দিয়ে দিল কত না 280। তো এইভাবে দেখো আমরা ছোট ছোট কিছু ক্যালকুলেশন আজকে আমরা চাই। এরপরে আর কি করতে পারি, তাহলে আমরা প্রোডাক্ট করা শিখে গেলাম। তাহলে আমরা কি কি দেখলাম, যোগ বিয়োগ গুণ। এবারে আমরা লাস্টে দেখবো ভাগ করে কি করে। ধরো 10/2, 10 কে 10/2 করতে চাইছি, তাহলে কি ডিভাইড সাইন দিয়ে দেবে, এটা হচ্ছে ডিভাইড সাইন। মানে নিশ্চয়ই জানো দেখো কিবোর্ডে দুটো মানে সাইন, একটা এটাকে বলা হয় ফ্রন্ট স্ল্যাশ আর এইটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। আমরা ব্যাক স্ল্যাশ ব্যবহার করব না, আমরা কিন্তু ব্যবহার করব ফ্রন্ট স্ল্যাশকে। দিয়ে 2 কে সিলেক্ট করে দাও, দেখো রেজাল্ট তোমাকে দিয়ে দেবে। তো এইভাবে দেখো আমরা কি দেখলাম, আমরা ডিভাইড কি করে করা যায় দেখলাম। ধরো আমি এখানে তুমি নাম্বারটাকে চেঞ্জ করছো, দেখো ওর সঙ্গে সঙ্গে 2.5 করে দেবে। তো
তো একটা জিনিস দেখো, আবার বলে, আগেও বলেছি এখনো বলছি, যে ধরো তুমি এখানে যখন তুমি ধরো ফর্মুলাটা একবার লিখে দিয়েছো এবং সেই ফর্মুলা যে লিখেছো তাতে যে নাম্বারগুলো তুমি চেঞ্জ করছো তাতে কিন্তু ফর্মুলাকে আবার নতুন করে লিখবে না, এক্সেল নিজে থেকে সেটাকে আবার আপডেট করে নেয়। তো ধরো এবার এই যে নাম্বারগুলো লিখলাম, যেমন আমরা কলম ওয়াইজ আমরা করতে পারি, সেরকম আমরা চাইলে রো ওয়াইজও করতে পারি। কি করব, ইকুয়াল টু দিস ডিভাইডেড, আবার বলছি দেখো ডিভিশনের জন্য কিন্তু ফ্রন্ট স্ল্যাশ, তুমি যদি এই ব্যাক স্ল্যাশটা দাও দিয়ে সিলেক্ট করো তাহলে কিন্তু তাকে এরর খেয়ে যাবে, তোমাকে দিতে হবে কি ফ্রন্ট স্ল্যাশ। তাহলে আবার কি লিখলাম, ইকুয়াল টু ফার্স্ট এই যে 10 কে সিলেক্ট করবে, ফ্রন্ট স্ল্যাশ 2 কে সিলেক্ট করবে, এন্টার মারবে, তাহলে দেখো 5 পেয়ে গেলে। কিন্তু এই যে ডিভিশনের জন্য আর কিন্তু কোনো প্রসেস নেই, একটাই প্রসেস, যেমন সাবট্রাকশন মানে বিয়োগ এবং ভাগের জন্য একটাই ম্যানুয়াল প্রসেস যেটা আমরা করেছি সেটা শিখলাম, কিন্তু সাম এবং প্রোডাক্টের জন্য কিন্তু অনেক, তার জন্য একটা সাম যেমন যোগ করার জন্য সাম ফাংশন আছে, যেরকম ডিভাইড মাল্টিপ্লাই করার জন্য তোমার প্রোডাক্ট ফাংশন আছে, সাবট্রাক্ট বা ডিভিশনের জন্য কিন্তু আমাদের সেরকম কোনো ফাংশন নেই। ঠিক আছে, তো এইভাবে আজকে আমরা এখন অবধি কি দেখলাম না, এক্সেলে কি একদম বেসিক কিছু ক্যালকুলেশন ফর্মুলা এগুলো আমরা ইউজ করা শিখলাম। এবার ধরো আমাকে এরকম ধরনের ফাইলটাকে সেভ করতে হবে, ধরো আমি কিছু নাম্বার লিখে দিচ্ছিলাম, আমি কিছু লিখে দিলাম, এবার নাম্বারটাকে এরকম সেভ করতে হবে। তাহলে কি করব, ফাইলে গেলাম, সেভ অ্যাজ, ডেস্কটপে গেলাম, ধরো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, এক্সেল ক্লাস বলে একটা নাম দিয়ে দিলাম ফোল্ডারটার। এবার আমি এটাকে সেভ করব, তাহলে মনে রাখতে হবে, দেখো ধরো আমি এটার নাম দিলাম ফার্স্ট ক্লাস। মনে রাখবে এক্সেল ফাইলের এক্সটেনশন কি হয়, যেমন ওয়ার্ডে কি ছিল docx, এক্সেল ফাইলের এক্সটেনশন হয় কি এক্সেল এসএক্স, এক্সেল এসএক্স। তাহলে এই ফাইলটার এক্সটেনশন কি হলো, নাম কি হলো টোটাল ফার্স্ট ক্লাস ডট এক্সেল এসএক্স। এবং দেখো সেভ অ্যাজ টাইপ এক্সেল রইলো। এবার তুমি এটাকে যদি, আচ্ছা এটাকে ধরো আমি এখানে রেখে দিলাম, ধরো তুমি এটাকে পাসওয়ার্ড দিতে চাও, আগে যেরকম আমরা ওয়ার্ডে শিখেছি এখানেও করা যাবে, একই টুল জেনারেল অপশন পাসওয়ার্ড টু ওপেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার তাকে সেভ করে দাও তুমি, তাহলে কি হলো, এই ফাইলটা পুরোপুরি ভাবে সেভ হয়ে গেল, নাম কি রইলো ফার্স্ট ক্লাস ডট এক্সেল এসএক্স। এবার তুমি এটাকে ক্লোজ করে দাও। এবার ধরো আমি ওই ফাইলটাকে ওপেন করব, এক মিনিট, তাহলে কি হলো, দেখো এক্সেল ক্লাস ফোল্ডারটা রয়ে গেছে, এখানে আমি এটাকে ক্লিক করলাম, দেখো ও যেই ওপেন করবে তুমি, ও তোমার থেকে পাসওয়ার্ড চাইবে, তুমি পাসওয়ার্ড দিয়ে দাও, তুমি যদি ঠিক পাসওয়ার্ড দাও তাহলে দেখো আবার খুলে যাবে। তো এইভাবে আমরা একটা এক্সেল ফাইলে কিছু ডেটা রেখে তাকে আমরা যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম সেরকম আমরা এখানেও অ্যাজ ইট ইজ সেম জিনিস করতে পারি। কিন্তু কি হচ্ছে না, মাইক্রোসফট যেরকম ওখানে পাসওয়ার্ড দেওয়া ছিল এখানেও পাসওয়ার্ড করতে পারি, খালি ফাইলের দেখো এক্সটেনশন নেম চেঞ্জ হয়ে যাচ্ছে, ওখানে docx ছিল এবার এখানে এক্সেল আছে। কেন, এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার, আর ওখানে মাইক্রোসফট ওয়ার্ড কি ছিল না এডিটর সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করার উদ্দেশ্য আলাদা আর এক্সেলে কাজ করার উদ্দেশ্য আলাদা, এবং যার জন্য দেখো আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেখানে আমরা এই এক্সেল ফাইল, এক্সেল কি জিনিস, স্প্রেডশিট সফটওয়্যার কি জিনিস, ওয়ার্কবুক, ওয়ার্কশিট কি জিনিস, ওয়ার্কশিটের নাম কিভাবে চেঞ্জ করা হয়, কিভাবে এক্সেল ফাইলকে উইথ পাসওয়ার্ড সেভ করা হয়, এবং সাথে আমরা একটা সুন্দর জিনিস দেখলাম, ছোট ছোট কিছু ফর্মুলা আমরা ইউজ করা শিখলাম। তো এইভাবে দেখো আমরা এখানে এক্সেলের আজকে যে জিনিসগুলো কভার করলাম সেগুলো হচ্ছে এই জিনিসগুলো, একবার দেখে নাও কি কি থাকছে আমাদের, কি কি করলাম, স্প্রেডশিট সফটওয়্যার কি জিনিস, এক্সেল সফটওয়্যার কি জিনিস, মানে এক্সেল এজ আ স্প্রেডশিট সফটওয়্যার কি কাজে লাগে, দেন ওয়ার্কবুক কি জিনিস, ওয়ার্কশিট কি জিনিস, সেল কি জিনিস, টোটাল নাম্বার অফ রোজ প্রেজেন্ট ইন আ ওয়ার্কশিট, অপশন কিভাবে আমরা বার করব, কিভাবে অ্যাড রিনেম এবং ডিলিট করতে পারি ওয়ার্কশিটকে সেটা দেখলাম,
এবং এক্সেল ফাইলের একটা এক্সটেনশন আমরা এখানে দেখে নিলাম কিভাবে ফাইলকে সেভ করলে তার এক্সটেনশন এক্সেল ফাইলের এক্সটেনশন কি হয়ে থাকে এবং সাথে আমরা কিছু বেসিক জিনিস যেমন ধরো সাম ফাংশন মাল্টিপ্লাই ডিভিশন সাবট্রাকশন কিভাবে করা হয় বোথ কলম ওয়াইজ রো ওয়াইজ বা কত ভাবে করা যেতে পারে সেইগুলোর সম্বন্ধে আমরা এখানে একটা জিনিস দেখতে পেলাম তো এইভাবে দেখো আজকে আমাদের যে এক্সেল ক্লাসটা ছিল সেখানে তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে আশা করি সেই ক্লাসে আমরা আরো কিছু জিনিস শিখতে পারবো এবং অনেক কিছু ফর্মুলা আমি সেখানে ইউজ করব